আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা কেমিস্ট্রি রিভিশন এন্ড সাজেশন ক্লাস নিয়ে এসেছি। তো তোমাদের হচ্ছে পরীক্ষায় 6টা অধ্যায় আছে। তো পদার্থের গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, মৌলের ধারণা, রাসায়নিক বিক্রিয়া ও জীবাশ্ম। তো এই 6টা চ্যাপ্টার থেকে প্রতিটি চ্যাপ্টার থেকে একটা করে সিকিউ আসবে এবং জীবাশ্ম থেকে 2টা সিকিউ আসবে। তো তোমরা যদি এই ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে করো এবং এই বন্ধের মাঝখানে পড়াশোনা ঠিক মতো করো, যা যা বলবো, তো ইনশাল্লাহ তোমার পরীক্ষায় তুমি প্রায় 100% পাবা। তো প্রথমে আমরা চ্যাপ্টার 3 নিয়ে শুরু করে আসো। প্রথমে রাদারফোর্ড ও বোর মডেল। একটা প্রশ্ন এসে থাকে যে রাদারফোর্ড ও বোর মডেলের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য। তো তোমরা সবাই জানো বোর মডেল কি অধিক গ্রহণযোগ্য। এবং বোর মডেলের কয়টা মতবাদ? 3টা মতবাদ। কি কি? শক্তি স্তর সম্পর্কিত, কৌণিক ভরবেগ ও শক্তির বিকিরণ। শক্তি স্তর সম্পর্কিত হচ্ছে কি, যে ইলেকট্রন গুলো কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে কি করে, অবস্থান করে, এটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত তথ্য। কৌণিক ভরবেগ হচ্ছে কি, কৌণিক ভরবেগ এমভিআর h/2 এর পূর্ণ সংখ্যার গুণিতক, তাই না? আমরা কি জানি কৌণিক ভরবেগ থেকে এমভিআর h/2 এর পূর্ণ সংখ্যার গুণিতক। তো পরবর্তীতে এটা এমভিআর সমান h/2 সূত্রে হয়। এবং শক্তি বিকিরণ থেকে জানি, আমরা জানি যখন ইলেকট্রন কোন একটা কক্ষপথে ঘুরে তখন কি কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। তবে যদি ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যাতায়াত করে যায় অথবা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, তখন কি হয়, শক্তির শোষণ ও বিকিরণ করে। এই শক্তির শোষণ ও বিকিরণটা E সমান H। ঠিক আছে, এই হচ্ছে যে আমাদের বোর পরমাণু মডেলের 3টা মতবাদ: শক্তি স্তর সম্পর্কিত, কৌণিক ভরবেগ ও শক্তির বিকিরণ। তো এরপর আসো 2 নম্বর প্রশ্ন, কৌণিক ভরবেগ অথবা বেগ নির্ণয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 3 নম্বর জন্য তোমাদের প্রশ্ন এসে থাকে। এমভিআর সমান NH/2 এটা তো আমরা দেখলাম বোর মতবাদ থেকে আসছে। তো এখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর 9.11 × 10⁻31 কেজি, এইচ প্লাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻34 এবং পাই হচ্ছে কি 3.1416। এই মানগুলো হচ্ছে কি ধ্রুবক, মানে ফিক্সড থাকবে। তো এখানে আর বাকিগুলো কি কি আছে? এখানে হচ্ছে ভি হচ্ছে বেগ, আর হচ্ছে ব্যাসার্ধ, এন হচ্ছে কক্ষপথ সংখ্যা। তো তোমাকে এই পরীক্ষায় অনেক সময় কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলে, অনেক সময় বেগ নির্ণয় করতে বলে। তো যখন কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলবে তখন হচ্ছে তোমরা কি করবা, তখন হচ্ছে এমভিআরটা নির্ণয় করো, মানে তুমি NH/2 নির্ণয় করবা। আর যদি বেগ নির্ণয় করতে বলে তাহলে কি করবা, সূত্রটাকে ভি সমান কি হবে, NH ডিভাইড বাই এই এম আর ব্যাস হয়ে যাবে এই যে। বেগ নির্ণয় করতে বলে এভাবে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের 3 নাম্বার জন্য গত এসে থাকে। এরপর আসো আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর বলতে আমরা কি জানি, মৌলের একটি পরমাণু ভর ডিভাইড বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, বা যে মানটা 1.66 × 10⁻24 আসে। তো যে পরমাণু ভরকে যদি তুমি এটা দিয়ে ভাগ দাও তখন কি পাবো, আমরা আপেক্ষিক পারমাণবিক ভর পাবো। কিংবা যদি তোমাকে পরমাণু ভর বের করতে বলে তখন তোমাকে আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে দিবে। ঠিক আছে, এটা সাধারণত এমসিকিউতে এসে থাকে। এবার আসো 4 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা যদি ইদানিং প্রায় প্রশ্ন আসতেছে এখান থেকে। তো কি পরমাণু মোট ভর বলতে আমরা জানি কি, একটা পরমাণুতে কি কি থাকে, প্রোটন থাকে, ইলেকট্রন থাকে ও নিউট্রন থাকে, তাই কি? তো পরমাণু মোট ভর বলতে প্রোটনের সংখ্যা গুণ প্রোটন ভর যোগ নিউট্রনের সংখ্যা গুণ নিউট্রন ভর, ইলেকট্রনের সংখ্যা ইলেকট্রন ভর, যোগফলকে কি বলা হয়, পরমাণু মোট ভর। মানে এই তিনটার সামষ্টিক যোগফলই হচ্ছে কি পরমাণু মোট ভর, তাই না? বল যে নাম্বার অফ প্রোটন, মানে প্রোটন সংখ্যা, মাস অফ প্রোটন, প্রোটনের ভর, নাম্বার অফ নিউট্রন, নিউট্রন সংখ্যা, মাস অফ নিউট্রন, নিউটনের ভর, নাম্বার অফ ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা, মাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের ভর। ওকে, তাহলে এই সবগুলো যোগফল হচ্ছে কি পরমাণুর মোট ভর। এবং এখানে খেয়াল করো, প্রোটনের ভর 1.67 × 10⁻24 গ্রাম, এটা ফিক্সড, তাই না? এবং নিউটনের ভর হচ্ছে 1.675 × 10⁻24 গ্রাম, এবং ইলেকট্রনের ভর হচ্ছে কত, 9.1 × 10⁻28 গ্রাম। এগুলো হচ্ছে ফিক্সড মান। জাস্ট আমরা কি করবো, এখানে প্রোটনের সংখ্যা, নিউটনের সংখ্যা, ইলেকট্রন সংখ্যা বসিয়ে দিই। তবে পরীক্ষায় একটা প্রশ্ন আসে, পরমাণু মোট ভর না বলে অনেক সময় শুধুমাত্র নিউক্লিয়াসের ভর বলে। কি বলে অনেক সময়, শুধুমাত্র নিউক্লিয়াসের ভর, মনে রাখবা, নিউক্লিয়াসের ভর বলে।
নিউক্লিয়াসের ভর। আচ্ছা বলো তো দেখি, নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে? শুধুমাত্র প্রোটন আর নিউট্রন থাকে, ইলেকট্রন কি থাকে? ইলেকট্রন তো থাকে কি কক্ষপথের বাইরে, নিউক্লিয়াসের বাইরে থাকে। তাই যখন নিউক্লিয়াসের ভর বের করতে বলবে তখন আমরা শুধু প্রোটন আর কি নিব, নিউট্রন নিব। তাহলে তখন সূত্র কি হবে? প্রোটনের সংখ্যা গুণ প্রোটনের ভর যোগ নিউটনের সংখ্যা গুণ নিউটনের। বুঝে গেছে? যদি নিউক্লিয়াসের ভর হয় শুধুমাত্র এই দুইটা নিয়ে আমরা হিসাব করব, আর যদি তোমাকে পরমাণু মোট ভর বলে তাহলে এটা হিসাব করবো। অনেক সময় তোমাকে পরমাণু মোট ভর দিয়ে দেয় এবং বলে মৌলটি শনাক্ত করো। ভালো করে প্রশ্নটা খেয়াল করো, মৌলটি শনাক্ত করো। তখন তোমাকে সব দিয়ে দিবে, দেখবা যে তোমার বের করতে হবে কি প্রোটনের ভর। কারণ আমরা জানি কোন একটা পরমাণুর প্রোটন সংখ্যা যা, প্রোটনের সংখ্যা বের করতে হবে তোমাকে। হ্যাঁ, কোন একটা পরমাণুর কি প্রোটন সংখ্যা যা, তার পারমাণবিক সংখ্যা তা এবং মৌলটি তা। যেমন মনে করো যে এটা যদি 6 আসে তাহলে সেটা কি হবে? কার্বন হবে। 7 আসলে হচ্ছে কি নাইট্রোজেন হবে, তাই না? তো এটা অনেক সময় আমাদেরকে বলে যে মৌলটি শনাক্ত করো, তখন তোমাকে কি করতে হবে? এই সূত্রের মাধ্যমে অথবা এই সূত্রের মাধ্যমে কি বের করতে হবে? নাম্বার অফ প্রোটন বা প্রোটন সংখ্যা বের করতে হবে। তো ওখান থেকে আমরা কি করতে পারবো যে এটা কোন প্রোটন মানে কোন পরমাণু সেটা বা কোন মৌল সেটা আমরা জানতে পারবো। কথা কি বোঝা গেছে? তাহলে এখানে কি কি বললাম? প্রথম হচ্ছে রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য? উত্তর হচ্ছে বোর পরমাণু মডেল। এবং বোর পরমাণু মডেলের 3টি মতবাদ: শক্তি স্তর সম্পর্কিত, কৌণিক ভরবেগ ও শক্তির বিকিরণ। এবং কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র কি? mv সমান ns/2 পাই। এখান থেকে আমরা বেগ নির্ণয় করতে বললে v সমান ns/2 পাই mr। আপেক্ষিক আণবিক ভর মৌলের পরমাণু ভরকে কার্বন 12 আইসোটোপে 1/12 অংশ মানে 1/6 × 10^24 দ্বারা ভাগ দিব। আর পরমাণু মোট ভর প্রোটনের সংখ্যা প্রোটন ভর, নিউট্রনের সংখ্যা নিউট্রন ভর, ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন ভর। আর যখন নিউক্লিয়াসের ভর বলবে তখন কি ইলেকট্রনটা বাদ যাবে, কারণ নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। ঠিক আছে, এখানে মানগুলো মনস্থ রাখবা, এই মানগুলো ফিক্স থাকবে। ওকে, আচ্ছা এরপরে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে কি আইসোটোপের সংখ্যা, আইসোটোপের শতকরা পরিমাণ। হ্যাঁ, তাহলে এটা মুছে দিচ্ছি। নাম্বার 5 হচ্ছে কি আইসোটোপের শতকরা। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে কি আইসোটোপের শতকরা। আচ্ছা, এটা হচ্ছে কি আইসোটোপের শতকরা দেওয়া থাকলে সূত্র হচ্ছে কি আপেক্ষিক পারমাণবিক ভর সমান সামেশন অফ আণবিক ভর গুণ আইসোটোপ শতকরা। এই হচ্ছে সূত্র। ঠিক আছে, আণবিক ভর গুণ শতকরা সামেশন। সামেশন মানে কি যতগুলো হবে। মনে করো যে তোমার যদি 3টা থাকে, সাপোজ মনে করো ওয়াই দেয়া আছে 32, যেটা হচ্ছে কয় পার্সেন্ট? 95% দেয়া আছে মনে করো। আর একটা ওয়াই দেয়া আছে 33, 0.75% দেয়া আছে। আর একটা ওয়াই দেয়া আছে মনে করো 34, 4.25%। তাহলে এটার আপেক্ষিক পারমাণবিক ভর কি হবে বলো তো দেখি? এটার আপেক্ষিক পারমাণবিক ভর কি হবে? কি বলছি? আণবিক ভর গুণ শতকরা। তাহলে এটা আণবিক ভর কত? 32 গুণ এটা শতকরা কত? 95, তাই না? যোগ আবার সেম এটা আণবিক ভর কত? 33 গুণ 0.75, এটা আণবিক ভর কত? 34, 4.25। এই হচ্ছে সামেশন। মানে কি বুঝায়? যতগুলো হবে, বা এখানে 3টা মৌল তাই 3বার হয়েছে, 4টা মৌল 4টা, 5টা মৌল 5টা। তোমার তো আসলে এত বড় দেয় না, সবচেয়ে 3টাই মৌল দিতে পারে আর কি। তো এবার জাস্ট কি করবো, হিসাব করবা যেটা বেরো। এটা উত্তরটা সম্ভবত হচ্ছে 32 আসবে পারমাণবিক ভর। কথা কি বুঝা গেছে? তাহলে কি বললাম? আপেক্ষিক পারমাণবিক ভর সমান আণবিক ভর গুণ শতকরা সামেশন, মানে যতগুলো হবে আর কি মৌল। অনেক সময় পরীক্ষায় আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে দিবে, আণবিক ভরও দিয়ে দিবে, তোমাকে শতকরাটা হিসাব করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবা, শতকরা তুমি কি করতে হবে? হিসাব করতে হবে পরীক্ষায়। তো মনে করো যে বললো যে এটা সাপোজ এই প্রশ্নটা যদি তোমাকে দিয়ে দেখায়, মনে করো যে এই যে শতকরা দেয়া শুধুমাত্র একটা দেয়া আছে, মনে করো 95% দেয়া আছে। ঠিক আছে, তাহলে তুমি কি করবে? কি এটা কি ধরে নিবা? এক্স ধরে নিবা। আর এটাই কি ধরে বলতো? 100 মাইনাস 95 মাইনাস এক্স, তাই না? তাই তো, কারণ কি 3টার যোগফল সবসময় কি হবে? 100% হবে। তাহলে 100% যদি হয়
তো এই দুইটা বাদ দিলে যা থাকবে তা হচ্ছে এটা। এবার এই তিনটার শতকরা জায়গায় মানে এই যে এই জায়গায় এটা তো 95 হবে, এখানে কত বসাবো তখন এক্স বসাবা, আর এখানে কত বসাবা এই যে যেটা আছে এটা বসাবা, কত 5 মাইনাস এক্স এক্স, আর এখানে তখন কি এই 32টা এই পাশে বসাবা, আপনি কি পাবেন একবার ওখান থেকে তুমি কি পাবা এক্স এর মান পাবা। কথা কি বোঝা গেছে? এ হচ্ছে যে আমাদের প্রশ্ন, এই অধ্যায় থেকে এই ধরনের 5টাই প্রশ্নের ভিতরে ইনশাল্লাহ চলে আসবে, মোটামুটি কনফার্ম থাকবে। এবং এখন তুমি কি করবা, এই রিলেটেড যত প্রশ্ন আছে তোমার সামনে টেস্ট পেপারে মেডি দিতে তুমি সবগুলো সমাধান করে পাও ইনশাল্লাহ, এভাবে চলে আসবে। এরপর হচ্ছে কি কি টপিক থেকে প্রশ্ন আসতে পারে, পর্যাবৃত্ত ধর্ম, ইলেকট্রন বিন্যাস ও অবস্থান, ব্যতিক্রম ধর্মে ইলেকট্রন বিন্যাস ও একই ধর্ম প্রদর্শন করে কিনা। ঠিক আছে, তো এর মধ্যে হচ্ছে যে পর্যাবৃত্ত ধর্মের মধ্যে আবার কয়েকটা টপিক আছে, কি কি, আকার বা ব্যাসার্ধ, ঠিক আছে, আকার বা ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। তো হচ্ছে তোমাদের এই 4টা টপিক আছে। আকার বা ব্যাসার্ধ কি, যখন পর্যায় সারণীর তোমার বাম থেকে ডান দিকে যাবে তখন আকার কি হবে, হ্রাস পাবে। কেন হ্রাস পাবে আমি বলি, যদি মনে করো পর্যায় সারণী বাম থেকে ডান দিকে গেলে কি হতে থাকে, ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, কক্ষপথ কি থাকে একই থাকে না। মনে করো এটা হচ্ছে কি, এখানে তোমার 2টা ইলেকট্রন, এখানে কয়টা হবে 3টা হবে, এখানে কয়টা হবে 4টা হবে। তাহলে দেখো ইলেকট্রন বাড়তেছে মানে কি, আকর্ষণ বাড়তেছে কেন্দ্রীয় পরমাণুর সাথে, তখন কি হচ্ছে তোমার এখানে কি হয়, চুপসে যায় আকারটা। ঠিক আছে, তার মানে কি বললাম, একই কক্ষ যদি একই থাকে এবং কি ইলেকট্রন যদি বৃদ্ধি পায় আকার কি হবে, ছোট হবে। তার মানে কি বাম থেকে ডানে গেলে আকার কি হবে, আকার কমবে। ঠিক আছে, এটা মনে হয় বাম থেকে ডানে গেলে কি আকার কমবে। আচ্ছা এবার আসো, যদি উপর থেকে নিচে যায়, উপর থেকে নিচে গেলে কি হয় বলতো, কক্ষ বাড়তে থাকে না, উপর থেকে নিচে গেলে কি হয়, কক্ষপথ বাড়তে থাকে। আচ্ছা কক্ষপথ বাড়তে থাকা মানে কি, অটোমেটিক আকার বৃদ্ধি পাওয়া। তাহলে উপর থেকে নিচে গেলে কি হবে, আকার কি হবে, বৃদ্ধি পাবে, আকার বাড়বে। মনে রাখবা বাম থেকে ডানে গেলে আকার কমবে। কেন কমবে, কক্ষ একই কিন্তু ইলেকট্রন কি থাকে, বাড়তে থাকে, ইলেকট্রন তো বাড়বে, আকর্ষণ তো বেশি হবে, আকার কি হবে, কমবে। আর উপর থেকে নিচে গেলে কি হয়, ইলেকট্রন শেষ কক্ষে সেম থাকে কিন্তু কি বাড়তে থাকে, কক্ষপথ বাড়তে থাকে। তার মানে হচ্ছে কক্ষপথ বাড়তে থাকে মানে কি, আকার বৃদ্ধি পায়। এরপর আসো আয়নীকরণ শক্তি। আচ্ছা বলতো আয়নীকরণ শক্তি কাকে বলে, কোন একটা পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে কি বলা হয়, আয়নীকরণ শক্তি বলা হয়। ওকে, তাই তো। আচ্ছা এখন বলো দেখি, এই যে আমরা বললাম বাম থেকে ডানে গেলে আকার কমবে, কারণ কি ইলেকট্রন বাড়তে থাকে। তাহলে বলতো এখানে আয়নীকরণ শক্তি কখন বাড়বে, ইলেকট্রন যত বেশি তত কি ইলেকট্রনের শক্তি বেশি প্রয়োজন হবে না, কারণ ইলেকট্রন বেশি বাধা বেশি দিবে, তাই আয়নীকরণ শক্তি কি হবে, বেশি লাগবে। তাহলে আমরা কি বলতে পারি, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কি হবে, বাড়বে। তাহলে আকার কমবে, আয়নীকরণ কি হবে, বাড়বে। আকার কমবে, আয়নীকরণ কি হবে, বাড়বে। আর উপর নিচে গেলে আকার বাড়বে, আয়নীকরণ কমবে। এটা উল্টা মনে রাখবে। ঠিক আছে, বাম থেকে ডানে গেলে আকার যেটা হবে, আয়নীকরণ তার কি উল্টাটা। শুধু আয়নীকরণ না, বাম থেকে ডানে যাওয়ার সাথে আকারের সাথে আয়নীকরণ, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা কি করবে, কমবে, এরা বাড়বে। ঠিক আছে, তারপর এরা বাড়বে, তখন কি এরা কি হবে, কমবে। কথা কি বোঝা গেছে, আমি কি বলি সেটা খেয়াল করো। বাম থেকে ডানে গেলে আকার কমবে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতার মান কি হবে, বৃদ্ধি পাবে। আর উপর থেকে নিচে গেলে আকার বাড়বে, আর ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতা কি হবে, আয়নীকরণ শক্তি কমবে। ঠিক আছে, এখন খেয়াল করো। তবে এখানে একটু বিষয় আছে, সেটা হচ্ছে যে অর্ধপূর্ণ পূর্ণ অবস্থায় এরা সর্বাধিক থাকে।
অর্ধপূর্ণ পূর্ণ অবস্থায় কি থাকে, সর্বাধিক থাকে। যেমন মনে করো কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এই তিনটার ক্ষেত্রে বলতো আয়নীকরণ শক্তি কি হওয়ার কথা ছিল? আয়নীকরণ শক্তি যদি আমরা বের করতে চাই, এটা কি বাম থেকে ডানা যাচ্ছে, সেই হিসাবে কি সবচেয়ে বেশি কার হওয়ার কথা? অক্সিজেন সবচেয়ে বেশি হওয়ার কথা, তাই না? তারপর কি নাইট্রোজেন হওয়ার কথা, তারপর কি কার্বন হওয়ার কথা। কিন্তু এখানে একটু ব্যতিক্রম হবে। কি ব্যতিক্রম হবে? আমরা যদি এদের ইলেকট্রোম্যাশ করি, কার্বন হচ্ছে 6, 1s2, 2s2, 2p2, নাইট্রোজেন হচ্ছে কত 7, 1s2, 2s2, 2p3। তাহলে দেখো তো এখানে হচ্ছে কি অর্ধপূর্ণকে, এই যে পি অরবিটাল অর্ধপূর্ণ না, পি যে তিনটা আছে, তার মানে কি নাইট্রোজেন কি অর্ধপূর্ণ? কি বলছি? অর্ধপূর্ণ ও পূর্ণ অবস্থায় কি আয়নীকরণ শক্তির মান সর্বাধিক থাকে। তাহলে বলতো এখানের মধ্যে কে সর্বাধিক হবে? নাইট্রোজেন কি হবে? সর্বাধিক হবে না। তারপরে এটা কি ভুল? তাহলে কি হবে? সর্বাধিক হচ্ছে কি নাইট্রোজেন। তাহলে এটা ভুল করা যাবে না, এটাই পরীক্ষায় আসবে, যাহাই ব্যতিক্রম তাহাই কি কমন। মনে রাখবা যে অর্ধপূর্ণ পূর্ণ অবস্থায় কি আয়নিক শক্তির মান সর্বাধিক থাকে। তাই যেহেতু নাইট্রোজেন হচ্ছে কি তোমার অর্ধপূর্ণ, তাই এটার আয়নিক শক্তির মান কি হবে? সর্বাধিক হবে। কথা কি বোঝা গেছে? এইগুলো আমাদের আয়নিক শক্তি। বা ইলেকট্রন শক্তি কি বলতো? ইলেকট্রন হচ্ছে কোন একটি পরমাণুতে একটি ইলেকট্রন প্রবেশ করাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়। একটি ইলেকট্রন কি করতে? প্রবেশ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ইলেকট্রন শক্তি বলা হয়। তো ইলেকট্রন শক্তির ক্ষেত্রেও সেম, যে আকার যা হবে ইলেকট্রন শক্তি কি তার উল্টাটা হবে। ঠিক আছে, এ হচ্ছে যে আমাদের নরমাল বিষয়। তাহলে তবে এখানেও একটা ব্যতিক্রম আছে, এবং ব্যতিক্রমটা কি আসে পরীক্ষায় বেশি আসে। বেশি কোনটা ব্যতিক্রম? এই যে মনে করো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই না? এখানে কি হওয়ার কথা ছিল? উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, ইলেকট্রন শক্তি কি হয়? কমে না। তাহলে ইলেকট্রন শক্তির ক্রমটা কি হওয়ার কথা ছিল? এরকম হওয়ার কথা ছিল না, কমার কথা, তাই না? কিন্তু এখানে একটু ব্যতিক্রম হবে। কি ব্যতিক্রম হবে? এই ফ্লোরিন আর ক্লোরিনটা এক্সচেঞ্জ হয়ে যাবে। এখানে সব কি হবে? এটা জাস্ট কেন হবে? কারণ কি ফ্লোরিনের চার্জ ঘনত্ব অনেক বেশি, চার্জ ঘনত্ব কি অনেক বেশি, কারণ সে সবচেয়ে ছোট মৌল। ঠিক আছে, সেজন্য এটা কি হবে? ইলেকট্রন শক্তির ক্ষেত্রে উল্টাটা হবে। তা না হলে কি হইতো, যে আকার বাড়তেছে এটা কমবে, জাস্ট ফ্লোরিনের ক্ষেত্রে কি হবে? ফ্লোরিনটা কি হবে? সবচেয়ে ক্লোরিন থেকে কি হবে? কম, কারণ তার চার্জ ঘনত্ব কি অনেক বেশি। এবার আসো তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে যে দুইটি বন্ধনে আবদ্ধ থাকলে দুইটি পরমাণুই ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিতে চায়। এই যে নিজের দিকে টেনে নেওয়ার যে ধর্ম বা প্রবণতা, তাই কি বলা হয়? তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। ওকে, তড়িৎ ঋণাত্মকতাও সেম, এগুলো বাড়লে তড়িৎ ঋণাত্মকতা কি হবে? কমবে। মানে আকার যদি কমে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, আকার বাড়লে তড়িৎ ঋণাত্মকতা কমবে। ওকে, তাহলে এটা কি বোঝা গেছে? এই পর্যায়ে ধর্ম থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসবেই মোটামুটি, শিওর থাকো। ওকে, এবার আসো ইলেকট্রন বিন্যাস ও এর অবস্থান। আচ্ছা, কি বলছি? ইলেকট্রন বিন্যাস তোমরা সবাই জানো। আমরা যদি তিনটা মৌল নিয়ে কাজ করি, মনে করো সোডিয়াম নিলাম, সিলিকন নিলাম, আর হচ্ছে ক্লোরিন। ওকে, সিলিকন নিলাম, ক্লোরিন নিলাম, আরেকটা হচ্ছে মনে করো ভ্যানাডিয়াম। ওকে, আচ্ছা এবার তাহলে আসো এই যে এদের ইলেকট্রন বিন্যাস তো করে আমরা হচ্ছে কি অবস্থানটা দেখবো। সোডিয়াম হচ্ছে কত? 11, ট্রেস 1। সিলিকন হচ্ছে কত? 14। ক্লোরিন কত? 17। আর ভ্যানাডিয়াম হচ্ছে কত? ভ্যানাডিয়াম হচ্ছে 23। ওকে, ঠিক আছে। তাহলে আসো এদের কি করবো আমরা? অবস্থান নির্ণয় করবো। অবস্থান নির্ণয় করতে আমরা কি নির্ণয় করতে হবে? গ্রুপ আর পর্যায় নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আসো এর গ্রুপ আর পর্যায়। ঠিক আছে,
ওকে, তাহলে দেখো গ্রুপের ক্ষেত্রে পর্যায় ক্ষেত্রে কি হবে, পর্যায় ক্ষেত্রে হচ্ছে যে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন যেখানে প্রবেশ করে, কোথায় প্রবেশ করে, 3 নম্বরে প্রবেশ করে, তাই না? তার পর্যায় হচ্ছে 3। এখানে দেখো পর্যায় কি হবে, সর্বশেষ শক্তি 3 নম্বরে, তার পর্যায় 3। এখানেও কি 3 নম্বরে, পর্যায় 3। এখানে কয় নম্বরে, 4 নম্বরে, পর্যায় 4। তাই পর্যায়ের ক্ষেত্রে সহজ হিসাব, সর্বশেষ ইলেকট্রন যেখানে প্রবেশ করবে সেটা হচ্ছে কি তার পর্যায় সংখ্যা। এবার আসো গ্রুপের ক্ষেত্রে কি, গ্রুপের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। যদি এস অরবিটালে যায়, কোথায় এস এ যায়, তার ইলেকট্রন পিতে গেলে কি হবে, এস আর পি এর ইলেকট্রনের সাথে 10 যোগ, তাহলে কত হইলো, 2 যোগ 2 যোগ 10, 14। ঠিক আছে, আর এটাও যেহেতু পিতে আসছে তাহলে কি হবে, 2 যোগ 5 যোগ 10 মানে হচ্ছে, আর যদি দিতে যায় সর্বশেষ ইলেকট্রন তখন কি এস আর ডি এর ইলেকট্রনের যোগফল, এস আর ডি এর ইলেকট্রনের যোগফল, তার মানে কত, 3 যোগ 2 মানে হচ্ছে 5। ওকে, এই হচ্ছে কি আমাদের তোমার ইলেকট্রন অবস্থান নির্ণয়। ওকে, এবার আসো ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস। ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস থেকে পরীক্ষা প্রায় আসে, সেটা হচ্ছে কি ক্রোমিয়াম ও কপার, এই দুইটা হচ্ছে কি তোমাদের ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস। ওকে, তাহলে আসো আমরা দেখি ক্রোমিয়াম আর কপার। হ্যাঁ, তাই ক্রোমিয়াম হচ্ছে কত, 24। তো আমরা জানি কি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4। ওকে, আর কপার হচ্ছে কত, 29। ফোর এস টু থ্রি ডি, তাই তো? এই হচ্ছে কি তোমার ইলেকট্রোমেটস, কিন্তু না এটা ব্যতিক্রম। কিসে কি আমার ব্যতিক্রম, কারণ 3d4 থেকে 3d5 কি হবে, বেশি স্থিতিশীল হয়, তাই 4s1 হবে। তাহলে মনে রাখবা, অর্ধপূর্ণ পূর্ণাবস্থায় কি বেশি স্থিতিশীল, তাহলে 3d4 থেকে 3d5 কি বেশি স্থিতিশীল, তাই কি হবে 4s1 একটা যাবে, 3d5 একটা যাবে, তাহলে এটা কি হবে, এরকম হবে না, এটা হবে। সেম কপারের ক্ষেত্রে 3d10 পরিপূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল, ঠিক আছে? তাহলে কি হবে, এই 4s এ একটা ইলেকট্রন যে 3d করে বসবে, 10টা ইলেকট্রন বসবে, ঠিক আছে? তখন কি এটা হবে না। কথা কি বোঝা গেছে? এটা তোমরা মনে রাখবা যে ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হবে, 3d5 4s1 আর 3d10 4s1, এটা হচ্ছে কি বেশি স্থিতিশীল। ওকে, এবার আসো লাস্ট প্রশ্ন, পর্যায়বৃত্ত ধর্ম গেল, ইলেকট্রোমিয়াস গেল, কি ব্যতিক্রম ধর্মী, খুবই গুরুত্বপূর্ণ, একই ধর্ম প্রদর্শন করবে কি না, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমরা আসলে দেখি। মনে করো সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম, প্রশ্ন হচ্ছে যে একই ধর্ম কিনা, ধর্ম প্রদর্শন করবে কিনা। ওকে, তাহলে আসো আমাদের দেখতে হবে যে একই ধর্ম প্রদর্শন করবে কিনা। তো আমরা যদি বিক্রিয়া করাই, যদি পানির সাথে বিক্রিয়া করি, তিনজনই কি করে, ক্ষার উৎপন্ন করে, তিনজনেই কি করে, পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। ঠিক আছে, আচ্ছা এটা গেল তাহলে কি একই ধর্ম প্রদর্শন করতেছে, একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখাই, তিনজনই হ্যালোজেন গ্রুপের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, লবণ উৎপন্ন করে। তিনজন কি করে, হ্যালোজেন গ্রুপের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। তাইলে দেখো তার মানে কি, এরা তিনজন কি একই ধর্ম প্রদর্শন করে, একই ধর্ম প্রদর্শন করে। এ হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে একই ধর্ম প্রদর্শন করবে কিনা। ইদানিং কিন্তু এটা খুব বেশি আসছে পরীক্ষায়, ঠিক আছে? তো এটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে কি কি বললাম, পর্যাবৃত্ত ধর্ম, ইলেকট্রন বিন্যাস অবস্থান, ব্যতিক্রম ধর্ম ইলেকট্রন বিন্যাস ও একই ধর্ম প্রদর্শন করবে কিনা। এই চারটা ফাংশন যদি ভালো করে বুঝো, ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে তোমরা প্রশ্ন পারবা। ওকে, ঠিক আছে? তো আসো এবার আমরা চ্যাপ্টার 5 শুরু করি। 5 থেকে আমাদের মূলত এই তিনটা টপিক ভালো করে পড়তে হবে, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন ও পানিতে দ্রবণীয়তা, ঠিক আছে? তো আমরা আগে দেখি আয়নিক বন্ধন কখন হবে, সমযোজী বন্ধন কখন হবে। দেখি তোমরা কি জানো যে আয়নিক বন্ধন কখন হয়? তোমরা তো জানো আসলে, কারণ তোমাদের তো হচ্ছে পরীক্ষা, তো রিভিশন ক্লাস
তো এগুলো জানার কথা, তাই না? বলতো আয়নিক বন্ধন কখন হবে আর সমযোজী বন্ধন কখন হবে? আয়নিক বন্ধন কখন হবে বলতো? ধাতু আর অধাতুর থাকবে, তখন কি হবে? আয়নিক বন্ধন হবে। আর সমযোজী বন্ধন কখন হবে? দুইটাই কি থাকবে? অধাতু থাকবে। মনে রাখবে দুইটাই কি থাকবে? অধাতু থাকবে। তাহলে ধাতু আর অধাতু মিলে যেটা হবে সেটা হচ্ছে কি আয়নিক বন্ধন, আর অধাতু দুইটা অধাতু মিলে যেটা হবে সেটা হচ্ছে কি সমযোজী বন্ধন। ধাতু চিহ্ন কি হবে? আমরা যেখানে নাম শেষে কি থাকবে? আম থাকবে সাধারণত। এটা হচ্ছে সাধারণত একটা ট্রিক্স আর কি। নাম শেষে কি থাকবে? আম থাকবে। যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফেরাম, ঠিক আছে? এই যে আম থাকবে তারা কি ধাতু। আর অধাতু হচ্ছে কোনগুলা? যেগুলো আম থাকবে না তারা হচ্ছে অধাতু। ঠিক আছে? জাস্ট এভাবে করে মনে রাখতে পারো। ধাতু আর অধাতু মিলে কি হবে? আয়নিক বন্ধন হবে। আর অধাতু আর অধাতু মিলে কি হবে? সমযোজী বন্ধন হবে। তো আসলে আমরা যদি একটা দেখতে চাই, মনে করো CaCl2, ওকে, আরেকটা মনে করো PCl3। তাহলে এখন বলো তো কোনটা হচ্ছে যে আয়নিক বন্ধন, কোনটা সমযোজী বন্ধন? ক্যালসিয়াম ক্লোরাইড, দুইটা মৌল ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম নাম শেষে কি আছে? আম আছে, তার মানে সেটা ধাতু, আর ক্লোরাইড হচ্ছে ধাতু, তো এটা হচ্ছে কি আয়নিক বন্ধন। আর এখানে ফসফরাস ক্লোরাইড, তাহলে ফসফরাস কি অধাতু, ক্লোরিন অধাতু, দ্যাটস ইট। তাহলে এটা হচ্ছে কি আয়নিক বন্ধন, আর হচ্ছে কি সমযোজী বন্ধন। আচ্ছা এবার বলতো আয়নিক বন্ধন কেন হয়, কিভাবে হয়? আয়নিক বন্ধনে কি হয়? ইলেকট্রন কি করে? আদান প্রদান করে। ইলেকট্রন কি করে? আদান প্রদান করে। তো একজন দেয় আরেকজন নেয়। কিন্তু সমযোজী বন্ধনে কি হয়? সমযোজী বন্ধনে ইলেকট্রন কি করে? শেয়ার করে, তাই না? আমরা তো এই বিষয়টা খুব ভালো জানি। তাহলে আসো প্রথমে কি করতে হবে? আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে এগুলো করার জন্য। ক্যালসিয়াম হচ্ছে কত? 20, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, তাই না? এই যে এটা হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস। আর ক্লোরিন কত? ক্লোরিন হচ্ছে 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তাহলে বলো তো এখানে কি বোঝা যাচ্ছে? যে 4s2 কি করবে? দিয়ে দিবে, মানে ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন দিয়ে দিবে। তাহলে সে কি হবে? তোমার স্থিতিশীল হবে। আর তার কয়টা ইলেকট্রন প্রয়োজন? একটা ইলেকট্রন প্রয়োজন। তাহলে কি করবে? দুইটা ক্লোরিন এই দুইটা ইলেকট্রন নিবে। তার মানে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাতে চাই, ক্যালসিয়াম এই হচ্ছে ক্যালসিয়াম, দুইটা ইলেকট্রন আছে। আর মনে করো এখানে একটা ক্লোরিন আছে, হ্যাঁ? ঠিক আছে, এই হচ্ছে কি ক্লোরিন রাখলাম। তাহলে এখন কি হবে বলতো? এই যে একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দিবে, তো এরকম সেম আরেকটা ইলেকট্রন কি করবে? আরেকটা ক্লোরিনকে দিবে। ঠিক আছে, যদি আরেকটা ক্লোরিন মনে করো যে এখানে আঁকি, তাহলে কি হবে? এই যে আরেকটা ইলেকট্রন আছে না, এটা কি করবে? ক্লোরিনকে দিয়ে দিবে। তাহলে এই যে দুইটা ইলেকট্রন দুইটা ক্লোরিনকে দিয়ে দিল, দুইটা ইলেকট্রন দুইটা ক্লোরিনকে দিয়ে দিল। ক্লোরিনকে দিলে কি হয়ে যাবে? এ কি হয়ে যাবে? স্থিতিশীল হয়ে যাবে। আর এও কি একটা ইলেকট্রন পেয়ে পূর্ণ হয়ে যাবে, আটটা পূর্ণ হবে, তাই না? তাহলে এর তাহলে বিক্রিয়াটা কি হলো বলতো? বিক্রিয়াটার মতো এরকম হলো না? ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন দিয়ে ক্যালসিয়াম 2+ হয়েছে, আর ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়েছে, তাই না? এরকম হলো না বিষয়টা আসলে? হুম, বলতো ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন দিয়ে কি 2+ হইলো, ক্যালসিয়াম 2+, আর দুইটা ক্লোরিন কি করছে? দুইটা ক্লোরিন মিলে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে কিন্তু। তাহলে ক্যালসিয়াম 2Cl মাইনাস, তাহলে তাই না? তাহলে এতে কি হলো? ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হইলো। বুঝতে পারছো কি? এ হচ্ছে কি আমাদের আয়নিক বন্ধন। কি করছে? আর ইলেকট্রন আদান প্রদান করছে, একজনকে দিছে একজন নিছে। ওকে, এবার আসো সমযোজী বন্ধনটা আমরা দেখি। সমযোজী বন্ধনে কি হয় বলতো? সমযোজী বন্ধনে কি হয় বলতো? ইলেকট্রন কি করে? শেয়ার করে, তাই না? সমযোজী বন্ধনে কি করে? ইলেকট্রন শেয়ার করে। এখানে কিন্তু কি হয় না? আদান প্রদান হয় না, ইলেকট্রন শেয়ার করে। যেমন মনে করো PCl3, ফসফরাস হচ্ছে কত? 15। মনে করো 15 হইলে এখানে দুইটা ইলেকট্রন, 10টা ইলেকট্রন আর 5টা ইলেকট্রন, তাই না? আমি যদি এভাবে লিখি 5টা ইলেকট্রন, তাহলে কি করবে? তিন
ক্লোরিন কি কয়টা এখানে Cl3 তিনটা ক্লোরিন, তাহলে তিনটা ক্লোরিন কি করবে, তাই একটা ক্লোরিনকে যদি আমরা এই পাশে আঁকি, তাহলে একটা একদম প্রয়োজন, তাই এইভাবে কি করবে, তিনটা ক্লোরিন যুক্ত হবে না এখানে, এই যে মনে করো এই যে একটা ক্লোরিন যুক্ত হইলো, এবার কি তিনটা ক্লোরিন যুক্ত হবে কিন্তু, ঠিক আছে। কি হলো, তিনটা ক্লোরিন যুক্ত হয়েছে না, তাহলে এটা কি হলো, PCl3 হইলো, ঠিক আছে। তাহলে দেখো তো PCl3 যে হইলো, তাহলে এখানে দুইটা দুইটা চারটা ছয়টা আটটা অষ্টক পূরণ হয়েছে, তাই না, PCl3 হইলে কি হয়েছে, অষ্টক পূরণ হয়ে গেছে না। তাহলে দেখো ক্লোরিনও কিন্তু অষ্টক পূরণ হয়েছে, দেখো 2 2 4 6 7 8 সেই শক্তি স্তর, এবং ফসফরাসও কি অষ্টক পূরণ হয়েছে, দেখো এই যে 1 2 3 4 5 6 7 8, তাই না, অষ্টক পূরণ হয়েছে, তাই এটা কি PCl3 এর সহযোগী বন্ধন। তবে এখানে একটা প্রশ্ন আসে যেটা পরীক্ষা আসবে, PCl5 সমযোজী বন্ধন যখন গঠন করে তখন কি হয়, অষ্টক সম্প্রসারণ হয়। অষ্টক সম্প্রসারণ মানে কি, যখন PCl5 হবে তখন কি হবে, আরো দুটা ক্লোরিন যুক্ত হবে না বলতো, তাহলে এখানে যদি আরো দুটা ক্লোরিন যুক্ত হয় তাহলে কি হবে, দেখো তো এই যে আরো দুটা ক্লোরিন যখন যুক্ত হয়েছে তখন কি হয়েছে, PCl5 হইলো, তার মানে কি পাঁচটা ক্লোরিন ফসফরাস যুক্ত হইলো। এবার দেখো তো শেষ শক্তিস্তর ফসফরাসের ইলেকট্রন কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে কি হলো, অষ্টকের বেশি হয়ে গেছে না, এটাকে বলে অষ্টক সম্প্রসারণশীল যৌগ, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের, এই যে এটাই বেশিরভাগ এসে থাকে যে PCl3 ও PCl5 এর মধ্যে কোনটি অষ্টক সম্প্রসারণ করে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে তোমরা কি মোটামুটি বুঝতে পারছো না, চিত্র এঁকে দিবা আর ব্যাখ্যা লিখে দিবা, ঠিক আছে, ব্যাস দ্যাটস ইট। তাহলে তোমরা এখানে ফুল নাম্বার পেয়ে যাবা, এবং এটা কিন্তু মাথায় রাখতে হবে যে PCl5 কি অষ্টক সম্প্রসারণ করে। ওকে, এইবার আসো পানিতে দ্রবণীয়তা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, গতে একটা প্রশ্ন দিবে এরকম এই সমযোজী বা আয়নিক, আর ঘতে কি দিবে, পানিতে দ্রবণীয়তা রিলেটেড একটা প্রশ্ন দিবে। ওকে, তাহলে আসো আমরা এটা একটু কথা বলি। পানিতে কারা দ্রবণীয় হবে, অবশ্যই আয়নিক বন্ধন। পানিতে কারা দ্রবণীয় হবে, অবশ্যই কি আয়নিক বন্ধন। কেন কেন হবে বলতো, কারণ হচ্ছে কি এরা কি হতে পারে, চার্জিত হতে পারে, আয়নিত হতে পারে, কিন্তু সহজীবনে কি হতে পারে না, আয়নিত হতে পারে না। যেমন মনে করো ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে দেখাই, এটাকে যদি আমরা ভাঙি বিয়োজিত করে, ক্যালসিয়াম 2+ আর 2Cl- হয়, ঠিক না। আর পানি পানি দেখতে কেমন বলতো, এই যে পানি হচ্ছে যে এটা উল্টা ভি আকৃতির, এখানে এটাকে সাই বলে, সাই মানে আংশিক দ্রবণীয় বোঝায়। তাহলে এখন দেখো যখন তুমি পানিতে কি দিবা, এই যে একটা আয়নিক বন্ধন দিবা, তখন সে বিয়োজিত হয়ে যাবে। বিয়োজিত হয়ে কি হবে, মনে করো এ হচ্ছে যে আমাদের ক্যালসিয়াম 2+, আর এ হচ্ছে পানি, পানির মাইনাস আয়ন কি ক্যালসিয়ামকে ঘিরে ধরবে, ঠিক না। এবং সবাইকে আয়ন সাই দিয়ে দাও, এই হচ্ছে ক্যালসিয়াম 2+, প্লাস প্লাসে কি কে আকর্ষণ করছে, মাইনাস অক্সিজেন করছে। আর অপর পাশে কি আছে, ক্লোরিন মাইনাস আছে না, ক্লোরিন মাইনাস থেকে কি আসবে, এই যে H+ আসবে, তাই না। তাহলে এই যে এটা এভাবে চলে H+ চলে আসবে, মনে করো এই H, তো এটা হচ্ছে 2 সাই মাইনাস সাই প্লাস সাই প্লাস 2 সাই মাইনাস সাই প্লাস সাই প্লাস, ঠিক আছে। অনেকে বলো যে ভাই
এখানে তো আপনি অনেকগুলো পানি দিচ্ছেন, এখানে আপনি 3টা পানি দিচ্ছেন কেন ভাই? এটা আসলে অসংখ্য ভাগে, ঠিক আছে? এখানে অনেকগুলো কিছু নাই যে কয়টা দিতে হবে এরকম কোনো কিছু নাই, বলা নাই, ঠিক আছে? তুমি যে করে দিতে পারো জাস্ট বোঝানোর জন্য। বাট মেন বেসিকটা হচ্ছে কি, প্লাসের কাছে অক্সিজেন চলে আসছে, মাইনাসের কাছে কি আসছে, প্লাস চলে আসছে, এবং এভাবে করে কি পানিতে দ্রবীভূত হয়ে যায়। কথা কি বুঝতে পারছো? এ হচ্ছে পানিতে দ্রবণীয়তা। তাহলে তোমরা এখান থেকে 3টা টপিক পড়বা, আয়নিক বন্ধন, সহজে বন্ধন ও পানিতে দ্রবণীয়তা, মানে কমনের জন্য আর কি। হ্যাঁ, এই 3টা টপিক জোর দিয়ে দেখবা, তাহলে ইনশাল্লাহ ভালো একটা নাম্বার গ্র্যাব করতে পারবা। ওকে, এরপর আসো চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 সম্বন্ধে তোমরা জানো, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এটা কি, এটা হচ্ছে সবগুলো কি ম্যাথমেটিক্যাল। ওকে, ঠিক আছে।